হ্যালো, ওয়েলকাম টু ভৌতিক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালোই কেটেছে আপনাদের পুরো সপ্তাহটা। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে এলাম ভৌতিকের নতুন একটা এপিসোড নিয়ে। আজকে দেখতে দেখতে 5টা এপিসোড আমরা আজকে করে ফেলতে যাচ্ছি, আর সেটা অবশ্যই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের সহযোগিতার কারণে। সেজন্য শুরুতেই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, এবং আপনারা যে ঘটনা পাঠাচ্ছেন, যে আমাদের সাথেই আছেন, সেটা জানান দেওয়ার জন্য। সো আপনারা আসলে ঘটনা না পাঠালে আমাদের শো চলবে না, সোজা কথা। এবং আপনাদের সহযোগিতা যারা, সেটা কখনো সম্ভব না। আপনারা যেহেতু আমাদের পাশেই আছেন, সহযোগিতা করতেছেন, আশা করি ভৌতিক সামনের দিকে আগাতে থাকবে, সেই আশাই রইল। যাই হোক, আজকে আমরা ভৌতিকে কিছু স্টোরি শুনবো। বিশেষ করে আপনাদের আগেই বলেছিলাম আজকে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু স্টোরি থাকবে। সো আপনারা শুনবেন ব্ল্যাক ম্যাজিকের পরিণাম বা ফলাফল কি হতে পারে সেটা। আশা করি আজকের এপিসোডটা, আজকের সবগুলা স্টোরি আপনারা খুব এনজয় করবেন, খুব আনন্দ দিবে আপনাদের। এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই। আর আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে রাখতে চাই যে আমাদের এপিসোডগুলো এখন থেকে ফেসবুক লাইভের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও লাইভ হবে। কারণ অনেকেই কমপ্লেন করেছেন, অনেকেই বলেছেন তারা আসলে ফেসবুক লাইভের মধ্যে অনেক প্রবলেম ফেস করতেছে, তারা ঘটনা ঠিক মতো শুনতে পারতেছে না। আর ঘটনাগুলা ইউটিউবও থাকা জরুরি, যেহেতু পরবর্তীতে কেউ যাতে শুনতে পারে, এবং কেউ যদি কোনো এপিসোড মিস করে সেটা পরবর্তীতে সেই ইউটিউব থেকে যাতে শুনে নিতে পারে। তাই আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইউটিউব চ্যানেলেও এটা সম্প্রচার করব এখন থেকে। সো আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস বা পরিচিত সবার সাথে, যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়ে এবং সবাই জানতে পারে আমাদের চ্যানেলটা নিয়ে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আজকে আমাদের ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং শুনবেন আমাদের স্টোরিগুলো। ফিরতেছি একটু পরে। ওয়েলকাম ব্যাক টু ভৌতিক। আমরা ফিরে এলাম বিরতির পর। এবার আমরা সরাসরি চলে যাব ঘটনায়। তবে আজকে আমাদের ভৌতিকের ফার্স্ট ঘটনাটা একটা ভয়েস ক্লিপ দিয়ে শুরু করব। আমাদের একজন লিসেনার চট্টগ্রাম থেকে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, ওইটা আমরা শুনবো। এরপর আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে একজন শেয়ার করেছেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আগে আমরা ফার্স্ট স্টোরিটা শুনে আসি। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন ঘটনাটা। চলে যাই আমরা ঘটনায়। হ্যালো লিসেনার, আমি চট্টগ্রাম থেকে সুরভি বলছি। প্রথমেই ভৌতিকের সকল লিসেনারদের জানাই আন্তরিক অভিনন্দন এবং স্পেশাল ধন্যবাদ জানাই ভৌতিককে এমন একটি প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি এই প্রথম ভৌতিকে একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি। আর এই স্টোরিটি অ্যাকচুয়ালি আমারই ক্লোজ একটা রিলেটিভের সাথে ঘটা একটি স্টোরি। তো স্টোরিটি আমি আমার এক আপুর কাছ থেকে শুনি, অ্যাকচুয়ালি যার সাথে ঘটনাটি ঘটে। যাই হোক, আমি এখন ঘটনায় চলে যাই। আমার সেই আপুর ভাষ্যমতে উনি তখন কলেজে মাত্র অ্যাডমিশন নিয়েছিলেন, এসএসসি পাস করে। চট্টগ্রামের একটি সরকারি কলেজে উনি পড়তেন। আমি কলেজের নামটি উল্লেখ করলাম না। কলেজে পড়াকালীন তাদেরই একটা ক্লাসমেট ছেলে আপুকে পছন্দ করতেন এবং তাকে প্রপোজালও দেন। বলে রাখা ভালো, আপুদের ফ্যামিলি ছিল খুবই ধার্মিক এবং কনজারভেটিভ একটা ফ্যামিলি, যার কারণে আপু ছোট থেকেই ওইভাবেই বড় হয়েছেন। সেহেতু সেই কারণে আপু ছেলেটিকে সরাসরি না করে দেয় এবং তাকে যেন আর ডিস্টার্ব না করে সেটাও বলে দেয়। কিন্তু ছেলেটি তার কথায় কর্ণপাত না করে কন্টিনিউয়াসলি আপুকে ডিস্টার্ব করে যেতে থাকেন এবং দিন দিন সেটা এক্সট্রিম লেভেলে যেতে থাকে। আপু এসব বিষয় বাসার কারো কাছেও শেয়ার করতে পারতেন না, কারণ যদি তার স্টাডি অফ হয়ে যায় সেই ভয়ে উনি দিনের পর দিন চুপ করে ছেলেটির ডিস্টার্ব সহ্য করতে থাকেন। এভাবে কেটে যায় পুরো একটা বছর। আপু তখন ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠে গেছেন। ওইদিকে ছেলেটি দিনের পর দিন আপুর ইগনোরেন্স দেখতে দেখতে এক সময় ক্ষিপ্ত হয়ে ওঠে।
এবং চিন্তা করে কিছু একটা করার, যাতে আপুকে সে তার দিকে আনতে পারে। তো উনি সিদ্ধান্ত নেয় ব্ল্যাক ম্যাজিক করবে। অ্যাকচুয়ালি ঘটনাটি পুরাটা শুনলে আপনারা বুঝতে পারবেন ছেলেটি কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে এবং কিভাবে জানতে পারে ছেলেটি ব্ল্যাক ম্যাজিক করেছিল। ছেলেটি যখন সিদ্ধান্ত নেয় ব্ল্যাক ম্যাজিক করবে, সে কবিরাজের খোঁজ করতে থাকে এবং এক সময় একটা কবিরাজের সন্ধান সে পেয়েও যায়। সেটা বান্দরবনের এক পাহাড়ি কোনো মারমা কবিরাজ ছিল। তো ছেলেটি ওই কবিরাজের সাথে কন্ট্যাক্ট করে এবং ওনার থেকে জানার চেষ্টা করে কিভাবে কি করলে ওই আপুটিকে সে পাবে। তখন ওই কবিরাজ তাকে বলে মেয়েটির মাথার চুল এবং তার ইউজ করা কোনো কাপড়ের কিছু অংশ তাকে এনে দিতে হবে, আর সাথে নিয়ে আসতে হবে একটা কালো কবুতর। যাই হোক, ছেলেটি সবকিছু জোগাড় করার ব্যবস্থা করে, কিন্তু বিপত্তি ঘটে যখন মেয়েটির মাথার চুল আনতে যায়, যেটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এবং এক পর্যায়ে সে আপুর ক্লোজ একটা বান্ধবীকে ম্যানেজ করে যেন তাকে হেল্প করে। তো মেয়েটি প্রথমে রাজি না থাকলেও একসময় ছেলেটি তাকে একটা টাকার অ্যামাউন্ট অফার করে বসে, এবং ওই মেয়েটির লোভে পড়েই তার বান্ধবীর আপুর চুল এনে দিতে রাজি হয়। তো এইভাবেই কয়েকদিনের মধ্যে ছেলেটি আপুর মাথার চুলও হাতে পেয়ে যায়। এবার সে সবকিছু নিয়ে হাজির হয় বান্দরবনের সেই কবিরাজের কাছে এবং তারা শুরু করে তাদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস। ওই কবিরাজ আপুর চুল দিয়ে একটা তাবিজ বানায় এবং সেই তাবিজ ওই কবুতরের পায়ে বেঁধে ছেলেটিকে বলে এই কবুতর ওই মেয়ের বাড়ির পাশে গিয়ে ছেড়ে দিবি, তারপর তুই 1 সপ্তাহের মধ্যেই রেজাল্ট দেখবি। এটা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়ে যায় এবং ছেলেটি কবিরাজের কথা মতোই আপুর বাসার কাছে এসে কবুতরটি ছেড়ে দেয় এবং কবুতরটি গিয়ে বসে আপুদের ছাদে। এরপর ছেলেটি তার নিজের বাসায় চলে যায়। এর পরদিন বিকালবেলা যখন আপু বাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যায় এবং ওই সময় ওই কবুতরটি আপুর কাঁধে এমন ভাবে এসে বসে, আপু আমাকে বলে উনি ফিল করে লাইক একটা মানুষের গায়ে পিঠে আর কি কোনো বাচ্চা যদি এসে হুট করে আসি বসে, যেরকম ফিল হয় ঠিক ওই রকমই ফিল হয়েছিল আপুর। তো হঠাৎ এরকম ফিল হওয়াতে আপুটি লাফ দিয়ে সরে যায় এবং দেখে সেটি জাস্ট একটা কবুতর দেখে আপু ব্যাপারটা নর্মালি নেয় এবং চিন্তা করে উনি হয়তো ভুল ফিল করেছেন। তারপর উনি ওনার কাপড় নিয়ে বাসায় চলে আসেন এবং রাতে যখন উনি ঘুমান তখন উনি স্বপ্ন দেখেন সেই ছেলেটি তার জন্য বাড়ির সামনে ওয়েট করতেছে এবং আপু বের হয়ে ওই ছেলের সাথে চলে যাচ্ছে। সকালবেলা আপু ঘুম থেকে ওঠার পর চিন্তা করে উনি হঠাৎ এমন স্বপ্ন কেন দেখলেন, যদিও ছেলেটির জন্য আপুর বিন্দুমাত্র কোনো উইকনেস বা ফিলিং কোনো কিছুই ছিল না। আপু এসব ভাবতে ভাবতে বেড থেকে উঠে এবং সারাদিনের কাজে বিজি হয়ে যান। রাতে যখন উনি আবার ঘুমাতে যান, উনি স্বপ্নে আবার দেখতে পান যে ওই ছেলেটি এইবার তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর টানার সময় আপু ফিল করছে একসাথে যেন 4-5 জন একসাথে আপুকে টানে নিয়ে যাচ্ছে। ওই ফিলটা পাওয়ার পরেই আপু সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। আপু কেমন জানি এক অজানা ভয়ে বেডে বসে কাঁপতে থাকে আর দোয়া-দরুদ পড়তে থাকে। সকালবেলা আপু বিষয়টি ওনার আম্মুর সাথে শেয়ার করবে ভেবেই আম্মুকে বলে দেয় এবং ওনার আম্মু শুনেই তার বাবার সাথে শেয়ার করেন কথাটি। ওনার বাবা যেহেতু খুব রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন, উনি তখন ওনার এক ফ্রেন্ড যিনি একজন হুজুর ছিলেন তাকে ফোন করে বাসায় আনেন এবং আপুর ব্যাপারে বলেন। ওই হুজুর আপুকে দেখে সাথে সাথেই বলে উঠেন আর কি, আপনার মেয়েকে কেউ কালো জাদু করেছে। এইবার ওরা সবাই ভয় পেয়ে যায় বাসার এবং চিন্তা করতে থাকেন কে বা কারা আপুর সাথে এমন করবে।
কারণ ওদের জানা মতে কোনো শত্রুও ছিল না তাদের। তারা একসময় আপুকে জিজ্ঞেস করে আপুর সাথে কারো কোনো সমস্যা আছে কিনা। আপু ফার্স্টে না বললেও একসময় আপু সবার জোরাজোরিতে বাধ্য হয়ে ওই ছেলেটির কথা বলে দেয় এবং এটাও বলে ছেলেটি যে তাকে গত 1 বছর ধরে বিরক্ত করে আসছে। এবার আপুর ফ্যামিলি ওই হুজুরকে রিকোয়েস্ট করে এই বিপদ থেকে তাদের যেন উদ্ধার করে বা বাঁচানোর ট্রাই করে। ওই হুজুর করে কি, কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে আপুর আব্বুকে বলে এই তাবিজটি মেয়ের গলায় পরিয়ে দিতে আর পানিগুলো তাদের বাসার ছাদে এবং চারপাশে যেন ছিটিয়ে দেয়। আপুর আব্বু সেটাই করে এবং এরপরে সপ্তাহখানেক কোনো প্রবলেম ছাড়াই কেটে যায়। প্রবলেম শুরু হয় এর কিছুদিন পরে। আপু খেয়াল করে উনি স্বপ্নের মধ্যেই ভয়ানক সব ছায়া, মূর্তি এবং বিভিন্ন জিনিস দেখা শুরু করেছে এবং কালো একটা ছায়া বারবার তাকে ভয় দেখাচ্ছে, বারবার তার আশেপাশে ঘুরছে। আপু ব্যাপারটি বাসায় জানায় এবং তারা বলে সে এগুলা নিয়ে টেনশন করছে, হয়তো সেজন্যই এমন দেখছে। আপুর সাথে এবার আপুর আম্মু থাকা শুরু করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আপু দিন দিন কেমন জানি সিক হয়ে যায়। ওনার ফ্যামিলি ওনাকে নিয়ে ডক্টরের কাছে যায় এবং ডক্টররা টেস্ট করে রিপোর্ট দেখে বলেন তার কোনো রোগী ধরা পড়ছে না এবং তার কোনো রোগী ধরতে পারেন না। এবার তারা আবার সেই হুজুরকে বাসায় আনেন এবং তাদের মেয়ের অবস্থা বলেন। এদিকে আপুর অবস্থা তখন উম্মাদের মতোই, উনি অনেকটা পাগলের মতো হয়ে গেছিলেন তখন। পরে ওই হুজুর আপুর এই অবস্থা দেখে বলেন ওনার পক্ষে এই প্রবলেমটা সলভ করা কোনোভাবেই সম্ভব না। উনি আরেকজন হুজুরের সন্ধান দেন এবং আব্বুকে বলেন তাকে যেন নিয়ে যান। আপুর আব্বু এই অবস্থা দেখে আর দেরি না করে ছুটে যায় ওই হুজুরের কাছে এবং তাকে নিয়ে ওই দিন বাসায় আসেন। ওই হুজুর বাসায় ঢুকতেই বলে আপনাদের বাসার চারপাশে 4 জন জিন দাঁড়িয়ে আছে। এই কথা শুনে আপুর আব্বু ভীষণ ভয় পেয়ে যায়। কোনো মতেই নিজেকে সামলিয়ে উনি হুজুরের সাথে বাসায় ঢুকেন এবং হুজুর বলেন ওনাকে একটা রুমের ব্যবস্থা করে দিতেন এবং সাথে যেন কিছু পানি নিয়ে হুজুরকে দেয়। আপুর আব্বু সেটাই করেন এবং হুজুর ওই রুমে বসেই তার একটা জিনকে ডাকেন এবং পুরো বিষয়টি জানার চেষ্টা করেন। হুজুরের জিন বলেন ছেলেটি মারমা বৈদ্য দিয়ে আপুকে তাবিজ করেছেন এবং আপুটি 7 দিনের মধ্যে ছেলেটির সাথে বের হয়ে চলে যেত। তবে এর আগে যেহেতু একজন হুজুর এসে বাড়িটি বন্ধ করে দেয়, সেহেতু মারমা বৈদ্যের সেই জিনগুলা আর এই বাসায় ঢুকতে পারেনি এবং আপুকেও নিয়ে যেতে পারেনি। এখন সে কারণেই তারা ক্ষিপ্ত হয়ে আপুর উপর বান মেরে দিয়েছে যাতে আপুটি দিন দিন সিক হয়ে যায়। তখন হুজুর তার জিনকে জিজ্ঞাসা করেন এখন কি করলে আপুকে এই বিপদ থেকে উদ্ধার করা যাবে। জিন বলে প্রথমে ওই কবুতরটিকে ধরতে হবে, তার পায়ে বাঁধা তাবিজটি উদ্ধার করতে হবে। তো কথা শুনে হুজুর বাড়ির সব বন্ধ করা কেটে দেন এবং এর পরদিনই সকালেই সেই কবুতরটিকে দেখতে পায় তাদের ছাদে। তো হুজুর কি করে ওই কবুতরটিকে ধরেই নিয়ে ফেলেন এবং সাথে সাথেই তাবিজটি উদ্ধার করেন। ওই দিন রাতে হুজুর আবার তার জিনকে ডাকেন এবং বলেন সে তাবিজটি উদ্ধার করেন। এবার জিন বলে এখন ওই ছেলেটিকে খুঁজে বের করতে হবে এবং তার কাছে কিছু আপুর চুল আছে, ওইগুলা উদ্ধার করতে হবে। এইবার তারা বিপদে পড়ে যান, কারণ ছেলেটিকে কেউই চিনত না এবং কেউ জানতো না সে কোথায় থাকে। তারপরে অনেক কষ্টে আপুর এক বান্ধবীর মাধ্যমে ছেলেটির খোঁজ পাওয়া যায় এবং তার সাথে আপুর ফ্যামিলি দেখা করে এবং রিকোয়েস্ট করে তাদের কেন সে আপুর চুলগুলা ফেরত দিচ্ছে না এবং কেন সে আপুর চুলগুলা নিয়ে এমন করলো।
কিন্তু ছেলেটি কোনোভাবেই স্বীকার করে না এবং সে উল্টা সবার সাথে রাগারাগি করে বসে। সে এই ব্যাপারে কিছুই জানে না, কিছুই করেনি সে বলে। বাধ্য হয়ে আপুর ভাই কিছু পলিটিক্যাল নেতা দিয়ে ছেলেটিকে হুমকি দেয় এবং বলে সে যদি স্বীকার না করে তাহলে তার লেখা পড়া সবকিছু অফ করে দেওয়া হবে। তো ছেলেটি এক পর্যায়ে ভয় পেয়ে এবার স্বীকার করে সব কিছুই এবং ফেরত দেয় আপুর চুল নিয়ে আপুর ফ্যামিলি হুজুরকে দেয় এবং হুজুর তার জিনের সাথে কথা বলে জিনের বলা সিস্টেমে কিছু কাজ করেন এবং এর পরে ধীরে ধীরে আপু ভালো হয়ে যেতে থাকেন এবং 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যান। যাই হোক, এই ছিল আমার ফার্স্ট স্টোরি। কেমন লেগেছে আপনারা জানাবেন। আমার জানা আরো কিছু ঘটনা আছে, চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, ভৌতিকের সাথেই থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন যাতে ভৌতিক আরো সামনের দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লিসেনার, আমরা শুনে এলাম সুরভির ঘটনাটা এবং তাকে থ্যাঙ্কস জানাতে চাই তার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং এটাও বলতে চাই তার পরবর্তী যদি কোনো ঘটনা থাকে সেটা যেন আমাদের পাঠিয়ে দেয়, আমরা যাতে সবার সাথে শেয়ার করতে পারি। আশা করি আপনারাও খুব এনজয় করেছেন ঘটনাটি। আপনাদের বলেছিলাম ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই পর্বে কিছু ঘটনা থাকছে, সো এটাও একটা ঘটনা ছিল এবং আপনারা শুনলেন ব্ল্যাক ম্যাজিকের যে করুণ পরিণতি, এগুলার যে ব্যাড এফেক্ট, সো এগুলা যে সব সময় খারাপ পরিণতি ডেকে আনে। যাই হোক, আপনারা জানাবেন কমেন্টস করে আপনাদের কেমন লাগলো ঘটনাটি, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরতেছি, সে পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো লিসেনার, ভৌতিকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি নয়ন নাহিদ। আজ আমাদের গ্রামে ঘটে যাওয়া, খুব সম্প্রীতি ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনারা ঘটনাটা এনজয় করবেন। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনাটাতে চলে যাচ্ছি। এই যে আপনাদের কিছুদিন আগে আপনারা অনেকে অবগত আছেন যে ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় অঞ্চলে খুব বড় ধরনের একটা তাণ্ডব চালিয়েছে, যার জন্য উপকূলের অঞ্চলে হাজার হাজার পরিবার খুব কষ্টের ভিতর দিন যাপন করছে। নদীর জোয়ার ভাটার সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়েছে। যখন নদীতে জোয়ার আসছে তখন শত শত গ্রাম পানির তলায় তলিয়ে যাচ্ছে, ঘরের ভিতরে হাঁটু অব্দি পানি উঠছে, এরকম একটা পরিস্থিতি। মা বাবা তাদের ছোট ছোট বাচ্চাকে নিয়ে ঘরের ভিতর বড় করে মাচা তৈরি করে তার উপরে বসবাস করছে। তাদের সবকিছুতে খুব দুর্বিষহ একটা জীবনযাপন করছে তারা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখানে স্থানীয়, আমি কিছুটা উপলব্ধি করছি, যেহেতু কিছুটা হলে আপনাদের দোয়ায় এখনো আমার বাড়িটা, আমার এলাকাটা একটু সেভ আছে, কিন্তু 100 ভাগের ভিতর 90 ভাগ পানিতে ডুবে আছে। পরিস্থিতিটা এতটাই করুণ, এই এলাকার ভিতরে, এই উপকূলীয় অঞ্চল আমাদের সাতক্ষীরাতে শ্যামনগর আশাশুনি, এই এলাকাতে মনে করেন যদি মানুষ মারাও যায়, এখন যদি কেউ মারা যায় তাকে কবর দিতে গেলেও খুব বিপদ পোহাতে হচ্ছে। এতটুকু শুকনো মাটি নাই যেখানে একটা মানুষকে কবর দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি ঘটনাতে চলে আসি। এই যে আপনার গত 20 তারিখে, গত মাসের 20-21 তারিখে যে ঘূর্ণিঝড় আম্ফান বয়ে গেল, এর কারণে আমাদের নদী, আমাদের চারি সাইড দিয়ে নদী, আমাদের একটা দ্বীপের ভিতরে আছি বললে ভুল হয় না। চারি সাইড দিয়ে আমাদের নদী, আমাদের কয়েকটা ইউনিয়ন মিলে
তো এই বড় কোনো দুর্যোগ হলে আমাদের নদী ভাঙন হয় প্রায়, আর এই বিপদটা আমাদেরকে প্রতি বছরই এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হয় আর প্লাবিত হতে হয়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে নদীটা আবার বেঁধে ফেলে, কিন্তু পরের বছর যে আবার একই সমস্যা। তো আমাদের আমপানে যে নদী ভাঙন হয়েছে, নদী ভাঙনে যে পানিতে ডুবে আছে, এই নদী ভাঙন হওয়ার 2 দিন পর আমাদের গ্রাম থেকে একটা লোক মিসিং হয়ে গেল। মানে লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সে মানে মাছ ধরতে বের হয়েছিল, কিন্তু তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। লোকটার বয়স 45-50 এরকম, এর ভিতরে হবে। তো আমাদের এই গ্রামের আমার দুঃসম্পর্কের এক চাচাতো ভাই ওই রাত্রে মাছ ধরতে বেরোতো, কারণ এখানে যখন ভেঙে প্লাবিত হয়ে গেছে, নদীর সঙ্গে একাকার হয়ে গেছে এলাকা, তখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এখানে। প্রায় সবাই রাত্রে ওই জাল নিয়ে আলো নিয়ে মাছ ধরতে বেরোতো, মাছ ধরতে যেত, নদীর পাশে যেত যেখান থেকে পানি ওঠানামা করছে, এখানে মাছ ধরতে যেত। তো আমার এক চাচাতো ভাই এই যে মাছ ধরতে গেছে একদিন রাত্রে নদীর পাশে, আরো অনেক লোক যায়, এখানে আরো অনেক লোকের সমাগম হয়, সবাই ওখানে মাছ ধরতে যায়। তো ওখানে যাওয়ার পর সবাই একত্রিত হলেও বাড়ি ফেরার পথে তখন সবাইকে প্রায় একা একাই ফিরতে হয়, এক একজনের গন্তব্য এক এক জায়গায়। তো যে লোকটা মিসিং হয়েছিল, মানে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই লোকটা মানে হারিয়ে যাওয়ার 2 দিন পরের ঘটনা। আমার আমার চাচাতো ভাই মাছ ধরতে গেছে, তো এই মানে রাত 9টার দিকে খাওয়া দাওয়ার পরে জাল নিয়ে বের হয়ে যায় মাছ ধরতে, প্রায় যেত। মাছ ধরার পর ওই রাত 2-2-2:30 কোনোদিন আজান দিত ফজরের, এই সময় ফিরে আসতো মাছ মেরে। তো রীতিমতো একদিন সে মাছ ধরতে গেল, মাছ ধরে ফেরার পথে একদিন রাত্রে ফিরছে, তখন রাত আনুমানিক 3টে বাজে, 3টের মতোই বাজবে। ও যখন ফিরে আসছে তখন ওর সঙ্গে যারা ছিল তখন যার যার মতো নিজের বাড়ির দিকে চলা শুরু করছে সবাই। যেহেতু নদীর পানিতে ডুবে আছে, সবকিছু পানি দিয়েই আসতে হচ্ছে ওর। নদী থেকে এসে আমাদের এখানে যে মাছ চাষ হয়, ঘের বলে যেগুলো, মানে তার গভীরতা খুব কম, কিন্তু পানিতে এখন অনেক গভীরতা হয়ে গেছে সবগুলো। ওর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে গ্রামের দিকে, ফিরছে ফাঁকা জায়গা, মানে চারিদিকে শুধু পানি আর পানি, আর দূরে গ্রাম। তো যেখান দিয়ে ও আসছে সেখানে ওর পানি হবে হাঁটুর উপরে, যাবে কিছুটা উপরে, এরকম একটা পানির ভিতর দিয়ে হেঁটে আসছে। তো একা একা যখন হেঁটে আসছে, কিছু দূর আসার পর ও দেখতে পায় ওর থেকে 1-150 গজ দূরে একটা 5-7 বছরের ছেলে মাছ ধরার চেষ্টা করছে হাত দিয়ে। তার কাছে কোনো জাল নাই বা কিছু নাই, এরকম হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তো এখানে গ্রাম অঞ্চল হয় আর উপকূল অঞ্চল হয়, এখানে এরকম এটা মানে অসম্ভব কিছু না, এরকমটা দেখা যায় যে সবাই মাছ ধরতে বেরোচ্ছে, মুরব্বীরা থেকে শুরু করে যুবক যারা আছে বা এরকম মানে 8-10 বছরের ছেলেরাও মাছ ধরতে বেরোয়, এরা মাছ ধরতে পারে, মাছ ধরতে বেরোয়। তো এই লোকটার কাছে এত রাত্রে এইখানে এরকম একটা ছেলে মাছ ধরছে দেখে অস্বাভাবিক লাগছে। তো আস্তে আস্তে ও পথ থেকে সরে ওদিকে রওনা দিছে। ও যেখানে মাছ ধরছে সেখানে জায়গাটা যেহেতু অনেক বড় ফাঁকা জায়গা আর আশেপাশে কেউ নেই, পাশে যে ও বলছে, কে ওখানে মাছ ধরছিস, কে তুই, তোর বাড়ি কোথায়, কোন গ্রামে বাড়ি তোর, তুই এখানে মাছ ধরতে আসছিস? তো ছেলেটা কোনো কথা বলছে না, কথা না বললে ও আরো কাছে চলে গেছে। আমার এই চাচাতো ভাই যে নাম, এর নাম হচ্ছে রহিম, এ আবার অনেক সাহসী, মানে এইসব দিক থেকে অনেক সাহসী, অনেক গল্প টল্প আছে করছে আমাদের সঙ্গে, অনেক সময় আড্ডার ভিতরে বসে অনেক এরকম ভূতের কাহিনী বলছে, অনেক ভয়ানক কাহিনী শেয়ার করছে। তো এ যখন ওই ছেলেটার কাছে গেল, যাওয়ার পর ও কথা বলছে না, ও ওর মতো ওদিকে ফিরে অন্যদিকে ফিরে ওই মাছ ধরার চেষ্টা করছে হাত দিয়ে নিচু হয়ে। মানে তখন আমার ওই চাচাতো ভাই এ হচ্ছে ওই ছেলেটার কাঁধে হাত রাখছে পেছন দিক থেকে, পেছন দিক থেকে কাঁধে হাত রাখলে ছেলেটা উঠে দাঁড়াইছে, কিন্তু ও ঘুরছে না, ছেলেটা অন্যদিকে ফিরে ওর দিকে পিছন ফিরে পিঠ দিয়ে দাঁড়ায় আছে। তখন ও কাঁধে হাত দিয়ে বলছে, এই কে তুই, তোর বাড়ি কই, এদিকে ফের। এরকম বলে যখন ওর দিকে ঘুরাইছে, তখন ও যেটা বললো ওর ভাষায়, মানে এই যে 7-8 বছরের একটা ছেলে, এই ছেলেটার সমস্ত মুখ বড় বড় পশমে ঢাকা, চোখ দেখাই যাচ্ছে না, এতটাই পশম, কপাল থেকে পশম বেয়ে বেয়ে তার থুতনি পর্যন্ত নেমে গেছে, সব
মুখেই পশম। আর ও যখন ওর কাঁধে স্পর্শ করছিল তখন যেভাবে বলল যে ছেলেটার শরীর মনে হচ্ছে ইস্পাতের তৈরি। সাধারণত মানুষের শরীরে হাত দিলে স্পর্শ করলে চোখ বন্ধ করলেও বোঝা যায়, কিন্তু এই যে ছেলেটা, এর শরীরটা পুরো ইস্পাতের মতো, এতটাই শক্ত, মনে হচ্ছে যে কোনো মানুষের শরীর এমন হতেই পারে না, এতটাই মানে অদ্ভুত। এত কাছ থেকেও ছেলেটার চোখ দেখা যাচ্ছে না, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে ওই ছেলেটা আমার চাচাতো ভাইয়ের দিকে ঠিক তাকিয়ে আছে। এমনটা যখন হয়েছে তখন ও দ্রুত ছেলেটাকে একটা ধাক্কা মতো মেরে ও ওখান থেকে খুব দ্রুত গতিতে চলে আসার চেষ্টা করছে গ্রামের দিকে। ও আর একটা বারের জন্য পেছনে ফিরে তাকায়নি যে পেছনে কি হচ্ছে, ছেলেটা আমার দিকে আসছে কিনা, আমাকে ফলো করছে কিনা, এরকমটা কিছুই না করে ও বাড়িতে চলে আসছে। তো যাই হোক, বাড়িতে আসার পর এখানে একটু বলে রাখি, ওদের যে বাড়িটা রাস্তার অপোজিটে, সেখানে মানে ও ভাঙনের এলাকার ভিতরেই পড়ছে, তো ওদের বাড়ির আশেপাশেও অনেক পানি জমছে। সাধারণত বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় বাগান আছে সেখানে প্রায় হাঁটু পর্যন্ত বা হাঁটুর নিচে একটু কিছুটা নিচে পানি, এরকমটা অবস্থা। তো বাড়ি চলে আসছে রাত্রে, বাড়ি চলে এসে মানে গোসল টোসল করছে, করে খাওয়া দাওয়াটা করছে সকালে। কাউকে কিছু বলেনি এই ঘটনাটা। তো ওই এটা মুছে ফেলতে চাইছে, ও মন থেকে এটা মুছে ফেলতে চাইছে যে না, এটা কারোর সঙ্গে শেয়ার করে লাভ নেই, ঝামেলা, অনেকে বিশ্বাস করবে না এরকম বললে, এরকমটা ধারণা করেও কিছু বলেন। তো পরের দিন রাত্রে ও আর ওই নদীতে গেল না, মাছ মানে জাল ধরার জন্য যে জাল নিয়ে যেত, আর নদীতে না যেয়ে আমাদের এদিকে কোস ব্যবহার করা হয় যেটা দিয়ে মাছ মারতে হয়। অনেকে হয়তো চিনবেন, বাঁশের মাথায়, লম্বা বাঁশের মাথায় অনেকগুলো শক্ত শক্ত লোহা গেঁথে দেওয়া হয়, চিকন চিকন ধারালো লোহা গেঁথে দেওয়া হয় 4-5টা, আর ওটা দিয়ে মাছ দেখে, আলো ফেলে মাছ দেখে ওর উপর গেঁথে দেওয়া হয়, মাছকে মারা হয়, ওটা দিয়ে আঘাত করা হয়, মাছের গায়ে ফুটে যায়, এটাকে কোস বলে। তো আমাদের এদিকে ওগুলোর প্রচলন আছে খুব। তো আমার এই চাচাতো ভাই পরের দিন রাত্রে ওই কোস নিয়ে আর একটা আলো নিয়ে ওর ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, বাগানের ভিতর, ঝোপঝাড়ের ভিতর, দূরে দূরে যাচ্ছে, যেখানে ড্রেন আছে এরকম জায়গায় লাইট আলো জেলে জেলে ওই মাছ মারার চেষ্টা করছে। তো যেহেতু আমাদের এই এলাকাটা ডুবে আছে, ওই সন্ধ্যার পর যে যার ঘরের ভিতরে উঠে যায়, যারা ওই মাছ মারার দরকার হয় তারা শুধু বাইরে বেরোয় মাছ মেরে নিয়ে আসে। দেশে একটা মানুষকেও কোথাও রাস্তাঘাটে, আশেপাশে, বাজারে কোথাও পাওয়া যায় না। তো ও যখন দ্বিতীয় দিন রাত্রে মাছ ধরতে বেরোইছে, তখন ওর বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ওর বাড়ির পেছন দিকটাতে, যেখানে বড় বাগান, তারপরে কিছু দূর যে বাগান ফেলে তারপর অনেক বেশ কিছুটা দূর যে ঘের আছে, মাছ চাষ করে, ফাঁকা জায়গা, সেখান থেকে পুরো ফাঁকা জায়গা, তারপর যে নদী। তো ওই বাগানের প্রায় শেষ প্রান্তে চলে আসছে আলো ফেলে। ও যখন মনোযোগ ওর মাছের দিকে, লাইট জ্বালিয়ে নিচের দিকে ফেলে মাছ দেখার চেষ্টা করছে, কোথায় মাছ ভাসছে সেখানে মারবে, হঠাৎ ও একটা পানির আওয়াজ শুনতে পেল, যেন ওর পাশের পাশে কেউ পানিতে হাঁটছে। পানিতে হাঁটলে যে শব্দটা হয় ওটা ওর কানে আসছে। তখন ও দাঁড়িয়ে চারপাশে আলো ফেললো যে কে আসছে, কেউ মনে হয় মাছ ধরতে আসছে, আমার মতো কেউ মনে হয় বেরোচ্ছে, কিন্তু কাউকে দেখতে পেল না। দেখতে না পাওয়ার পর ও ভাবছে যে হয়তো কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী ট্রাণী হবে যারা হাঁটছে পানি দিয়ে বা কোথাও যাচ্ছে, এই ধরনের কিছু হতে পারে। ও আর গুরুত্ব দিল না। ও কিছু সময় পর আবার মাছ ধরতে, আলো জেলে মাছ ধরতে চেষ্টা করলো। তো কিছু সময় পর হঠাৎ আবার ওই পানির ভিতরে হাঁটার শব্দ। এখন আর শব্দটা যাচ্ছে না, শব্দটা হতেই আছে। ও আলো জ্বালছে, আলো জেলে সামনে আলো ফেলছে, সব জায়গায় আশেপাশে আলো ফেলে দেখার চেষ্টা করছে যে কেউ আছে কিনা, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু পানিতে হাঁটার শব্দ শুনতে পাচ্ছে। যেহেতু আশেপাশে বাগান ছিল, অনেক গাছগাছালি ছিল, খুব ঘন গাছগাছালি, পথ ছিল যেটা, সেটা অনেক চিকন, একটা ছোট একটা পথ। এই শব্দটা শুনে ও আশেপাশে আলো ফেলার চেষ্টা করছে। হঠাৎ করে ওর আলোটা একটা ঝোপঝাড়ের পাশে আটকে গেল। ও ওখান থেকে ওই আলোতে দেখতে পেল যে ছেলেটি গত রাত্রে ওর সঙ্গে দেখা হয়েছিল, ঠিক সেই ছেলেটি, একই গঠনের ছেলেটি ঝোপঝাড়ের আড়ালে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। সে
সেই মুখের পশমগুলো স্পষ্ট এখন আলোর সামনে ফুটে উঠছে। কি বিভৎস একটা চেহারা অতটুকু বাচ্চার, না দেখলে নাকি কেউ বিশ্বাস করবে না। কয়েক সেকেন্ড পর, 2 থেকে 3 সেকেন্ড ওর মুখের উপর আলোটা ফেলার পর হঠাৎ করে টর্চটা বন্ধ হয়ে গেল। কোনো একটা ত্রুটির জন্য আলোটা আর জ্বলছেই না। ও বারবার চালানোর চেষ্টা করছে কিন্তু আলো জ্বলছে না। এমন একটা পরিস্থিতিতে ও খুব ভয় পেয়ে গেল। ও ভয় ছিল না, ওর এগুলো করতো না, তারপরেও ঠিক এমন একটা পরিস্থিতিতে ও নিজেকে আর সংযত করতে পারলো না। ও মনের দিক থেকে চুপসে গেল। ও তখন, ওর কাছে সিগারেট ছিল, স্মোকার ছিল সে। তো ও তখন একটা সিগারেট জ্বালালো। সিগারেট জ্বালিয়ে ওই আগুনটাই ভরসা করে ওখানে অবস্থান করলো। এবং ওর ফোনে, ওর কাছে মোবাইল ফোন ছিল, ওর কাছে ওই মোবাইল ফোনের যে টর্চটা ছিল সেটাও খুব কম পাওয়ারফুল। ওটা হচ্ছে খুব অল্প একটা আলো দিচ্ছিল। ওই আলোটা, যেটা খুব বেশি দূর দেখার কোনো সুযোগ ছিল না, 10-12 হাত দূরে বা খুব বেশি হলে 20 হাত দূরে দেখতে পাচ্ছ, তারপরে অন্ধকার আবার। তো ওই টর্চের আলোটা ও জ্বালালো এবং একটা সিগারেট ধরালো। ওই আগুনটাকে সাহস মনে করে, যে আগুন থাকলে নাকি এসব অশুভ আত্মাটা আসে না, এরকম মনে করে। তোর আলোটা নাই যখন, তখন ও সিদ্ধান্ত নিল যে ও বাড়ির দিকে ফিরে আসবে, আর মাছ ধরার দরকার নেই, বাড়ির দিকে চলে যায়। এই বলে ও পিছু ফিরল, বাড়ির পথে হাঁটা শুরু করলো। যেহেতু ওর বাড়ি পর্যন্তই পানি, বাড়ির ভিতরেও প্রায় পায়ের গোড়ালির উপরে পানি। তো যখন বাড়ির দিকে ফিরছে তখন ও স্পষ্ট শুনতে পাচ্ছে ওর পেছন পেছন কেউ নিশ্চয় আসছে। ও স্পষ্ট বুঝতে পারছে একটা মানুষ পানির ভিতর দিয়ে থপ 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 করে হেঁটে ওর দিকে এগিয়ে আসছে, ওর পেছনে পেছনে। ও এটা ভেবে ও হঠাৎ দাঁড়িয়ে গেল, যে দেখি পানির শব্দটা আর হচ্ছে কিনা। ও যখন দাঁড়িয়ে গেল তখন শব্দটাও মিলে গেল, শব্দ আর পাচ্ছি না। কিন্তু ও যে পেছনে ফিরে দেখবে আলোটা ফেলে যে কে আসছে, কি হতে পারে, এই সাহসটুকু করছিল না। ওর তখন একটাই চিন্তা ছিল, যে সিগারেটটা শেষ হওয়ার আগে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। ও আবার চলা শুরু করলো, আবার সেই শব্দটা। ও তখন আর এটাকে গুরুত্ব না দিয়ে ওর শুধু একটাই উদ্দেশ্য, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাতেই হবে, না হলে হয়তো আমার বিপদ হয়ে যাবে, এরকমটা সে মনের ভিতরে নিয়ে আসছে। তো ও যখন বেশ কিছুদিন চলে আসলো, একটা ও বাগান থেকে বেরোয় একটা বেশ ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা রেখে ওর বাড়ি পৌঁছাতে হবে, ওর ঘরে পৌঁছাতে হবে। তো ও যখন প্রায় বাগানের মধ্যখানে চলে আসছে তখন ওর ওই সিগারেটটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, হাতের আগুন আঙুলে আগুন স্পর্শ করার মতো হচ্ছে, আর 1-2 টান দিলেই আঙ্গুলে আগুন স্পর্শ করবে। তো এমত অবস্থায় ও ভাবলো যে এটা ফেলে দিতে হবে, এটা রাখা সম্ভব নয়। ওর কাছে যখন দেশলাই ছিল, ও ভাবছিল যে এই আগুন জ্বালাতে জ্বালাতে আমি চলে যাবো, সিগারেটটা ফেলা দিই। এই বলে ও ওর বাম সাইডে, বাম পাশে একটু অ্যাঙ্গেল করে সামনের দিকে ওই সিগারেটের আগুনটা ছুঁড়ে ফেলছে। যেহেতু সব জায়গায় পানি আছে, ও ভাবছে পানিতে পড়লেই আগুনটা নিভে যাবে বা কিছু এই ধরনের। কিন্তু ছুঁড়ে ফেলার সাথে সাথে ও ওদিকে খেয়াল করলো, যেখানে সিগারেটের আগুনটা বেশ 7-8 হাত দূরে ছুঁড়ে ফেলছে, সিগারেটটা ছুঁড়ে ফেলার পরেই ও স্পষ্ট দেখতে পেল, সিগারেট ছুঁড়ে ফেলার পরে যেমন মাটিতে সাধারণত সিগারেটের আগুন ছুঁড়ে ফেললে যেমন আগুনটা ছড়িয়ে যায় চারিদিকে, এরকম আগুনটা ছড়িয়ে যে দুটো আগুনের ফুলকি পানির বেশ কিছু উপরে উঠে দুলতে শুরু করেছে। অন্ধকার জায়গাটা যেহেতু ঝোপঝাড়, এই আগুনের ফুলকি দুটো পানির উপরে ভাসছে, এরকমটা দেখে ও ভয়ে পাথরের মতো হয়ে গেল। ও তখন ইচ্ছাবশত কি অনিচ্ছাবশত মোবাইলের আলোটা ওদিকেই ফেললো, যেখানে সিগারেটের আগুনটা ফেলছে, এবং সিগারেটের আগুন পানির উপরে ভাসছে, উপরে উঠে তুলছে। ফেলার সাথে সাথে ও দেখতে বলে একটা কুকুর ওখানে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। একটা কুচকুচে কালো কুকুর, যার শুধু কপালে সাদা একটা দাগ আছে। এটা দেখার সাথে সাথে ও আর নিজেকে ধরে রাখতে পারলো না, থপ করে পানিতে বসে পড়লো।
পাশে একটা বড় গাছ ছিল, গাছের গায়ে হেলান দিয়ে ওভাবে বসে পড়লো। আর বসে পড়ার পরেই ওর হাতে যে মোবাইল ফোন ছিল বা যা ছিল তো পানিতে ডুবেই গেল। যেহেতু বসে পড়ছে, ওর সেন্স মানে ও জ্ঞান হারিয়ে বসে পড়ছে ওখানে, ওভাবে জ্ঞান হারিয়ে ও ওখানে বসে পড়ছে। তো পরের দিন সকালে যখন ওকে আমার চাচু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কিছু, ও খোঁজ নিয়ে বেরিয়েছিল, ওর ফ্যামিলির সদস্যরা জানে, তো সবাই খুঁজতে বেরোয়েছে। সকাল হয়ে গেছে, কোথায় মাছ মারতে গেল, এর আগে কয়েকদিন আগে একটা লোক মিসিং হয়ে গেছে, এটা সবাই জানে শুনে করছে। ওই বাগানের ভিতর, ওই যে ঝোপঝাড় বাগান, একটা বড় এরিয়া করে বাড়ি থেকে কিছুটা দূরে, ওর ভিতর খুঁজতে আসলো। খুঁজতে এসে দেখে আমার চাচতো ভাই ওই গাছের গায়ে হেলান দিয়ে ওইভাবেই পড়ে আছে অজ্ঞান হয়ে। তখন লোকজন চিল্লা পাল্লা করে সবাই ডাকাডাকি করে, গ্রাম থেকে লোক আসলো, সবাই ভেঙে ওর পরিবার থেকে লোক আসলো, এসে ওকে ওই মানে চেষ্টা করলো জ্ঞান ফেরানো। তো আশেপাশে মানে খোঁজ করে দেখা গেল যে ওই বাগানের ভিতর আর একটা লাশ পড়ে আছে। আর এই লাশটা ওই যে মানে ঘূর্ণিঝড় আমফানের 2 দিন পরে যে লাশটা, মানে যে মানুষটা হারিয়ে গেছিল সেই মানুষটারই লাশ। এই মানুষটার লাশটা যখন গ্রামের মানুষ দেখছিল বা পাইছিল, তখন ওই লাশের সমস্ত শরীরে এরকম যেন মাছে মানে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, চোখ নাই নাকের ভিতর দিয়ে, মানে একটা বিভৎস লাশ, একটা আট খাওয়া লাশ। মনে হচ্ছে গায়ের থেকে মাংস খসে খসে পড়ছে, চামড়া ঝুলে যাচ্ছে, চোখ দুটো তো নেই, যেটা মাছে কুড়ে খেয়ে ফেলছে, এমন একটা বিভৎস অবস্থা। তো আমার ওই চাচাতো ভাই, ওর জ্ঞান ফিরছিল, সকালে জ্ঞান ফিরিয়ে ওর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার ট্রিটমেন্ট করে আস্তে 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 সুস্থ হয়ে গেছে। ওর কাছ থেকে এই ঘটনাটা শোনা। আর ওই লাশটাকে পরে দাফন করা হয়েছিল। তো এই লাশটা, ওই লোকটা মরছিল, ওর ফ্যামিলির লোক যেভাবে বললো আর কি, আর ওই পাড়া প্রতিবেশীও জানে, ওই লোকটার হচ্ছে মৃগীর মানে রুগী ছিল উনি। মৃগী রুগী আমাদের মানে এদিকে যেটা বোঝা যায়, মৃগী রুগীদের অত্যন্ত খিঁচুনি হয় যখন এই রোগটা ওদের উপর চেপে বসে। আর এটা হচ্ছে পানি আর আগুনের শত্রু। পানি আর আগুনের পাশে থাকলে এই লোকগুলোর জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এরা হয় পানিতে ডুবে মারা যায়, না হলে আগুনে পুড়ে। তো সবাই ধারণা করছিল এনার যেহেতু মৃগী রোগ ছিল, উনি মাছ ধরতে বেরোয়েছিল রাত্রে, হয়তো এরকম হঠাৎ করে পানির ভিতরে এরকম সমস্যা হয়েছিল, খিঁচুনি উঠছিল, পানিতে পড়ে মরে গেছিল। আর ওই লাশটা ভাসতে ভাসতে ওই ঝোপঝাড়ের ভিতরে এসে লাগছিল। তো ওই আমার চাচাতো ভাইয়ের ভাষ্যমতে, ও যখন সুস্থ হয়ে সবকিছু বললো, তখন অনেকে ধারণা করলো যে ওই লাশটা খুঁজে দেওয়ার জন্য, ওই লাশটার সন্ধান দেওয়ার জন্য ওর পেছনে কোনো আত্মা ভর করছিল, যে ওর মাধ্যমে ওকে দিয়ে ওই লাশটা যেন সবাই পায়, ওর পরিবারের লোকজন। তারপর সবগুলো আস্তে আস্তে মানে এটা একটা আলোচিত ঘটনা হয়ে গেছিল সব জায়গায়, এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তো একটা ব্যাপার যে একটা মানে ভালো লাগা, যে এই আত্মাটাই যে ছেলেটা ছিল, ভয়ানক ওই ছেলেটা, হয়তো ওই ছেলেটার আত্মাটাই হয়তো ওই মৃত লাশটাকে খুঁজে পাওয়ার একটা ব্যবস্থা করে দিছিল আমার ওই চাচাতো ভাইয়ের মাধ্যমে, এরকম কি সবার ধারণা। যাই হোক লিসেনার, আপনারা হয়তো ঘটনাটা এনজয় করছেন, আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগছিল, মানে কিভাবে কি হয়ে গেল জিনিসটা। ওকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য প্রার্থনা করবেন। লিসেনার, এই ছিল নয়ন নাহিদের ঘটনা। আশা করি আপনারা সবাই পছন্দ করেছেন ঘটনাটি, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। নয়ন নাহিদকে থ্যাঙ্কস জানাতে চাই তার ঘটনার জন্য, সবসময় ভৌতিক পরিবারের সাথে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। সবসময় এত কষ্ট করে আমাদের ঘটনা পাঠিয়ে যাচ্ছেন প্রত্যেক এপিসোডে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সো আশা করি নয়ন নাহিদ পরবর্তী এপিসোডগুলোতে আরও নতুন নতুন ঘটনা নিয়ে আমাদের সাথে আসবেন, সে আশাই রইল। এখন আমরা আমাদের থার্ড স্টোরিতে চলে যাব। এটাও একজন লিসনার আমাদের পাঠিয়েছেন ভয়েস ক্লিপ দিয়ে। আমরা চলে যাই ওই ঘটনাটিতে, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আসসালামু আলাইকুম লিসনার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি পিয়াল আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব। তো আমাদের ভৌতিক পেজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যে ঘটনাটি শেয়ার করব এটা প্রায় 17 থেকে 18 বছর আগের কথা, বলতে গেলে 2002 কিংবা 3 সালের কথা। এই গল্পটি আমার এক নানার কাছ থেকে শোনা কাহিনী। ঘটনাটি দিসপুর জেলার কাউখালী থানার একটি গ্রামে
তবে গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক। প্রথমে গ্রামের পরিচয় দিয়ে দিই, যাতে করে আপনাদের ঘটনাটি বুঝতে সুবিধা হয়। গ্রামটি নদীর পাশে অবস্থিত। তখনকার সময় এলাকাটিতে মারামারি, খুন খারাপি একটু বেশিই হতো। আর নদীর পাশে হওয়ার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না। যোগাযোগ ব্যবস্থার পথ ছিল শুধু নদীপথ, তাও নৌকো করে। চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার বাড়ি থেকে বেশ কতখানি দূরে ঘটনাটি ঘটে। কোনো এক শত্রুতার জের ধরেই নিখোঁজ হয় এক ব্যক্তি। তিনি মোটামুটি গ্রামে খুব পরিচিত ছিলেন সবার সাথে। নিখোঁজ হওয়ার পরে তাকে 2-3 দিন কোথাও খুঁজে পাওয়া যায় না। এলাকায় একটি পুকুর আছে, নাম সরকার পুকুর। সরকার বাড়ির নাম অনুসারে এই পুকুরের নাম হয়। সেখানে এক লোক মাছ ধরতে যায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, পুকুরটিতে প্রচুর কচুরি বানান ছিল, সাধারণত আমরা টগর বলে থাকি। মাছ ধরার আগে জেলে টগরগুলো পরিষ্কার করতে নামে। তো বাঁশ দিয়ে ঠেলে যখন টগরগুলো সরায়, তখন টগরের নিচ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির লাশ বের হয়ে আসে। তো যেহেতু তাকে সবাই চিনে, তাই লাশটিকে পুকুর থেকে তোলা হয়। পুলিশ খবর দিলে পুলিশ আসে, লাশ পোস্টমর্টমের জন্য শহরে নিয়ে যায়। পোস্টমর্টম শেষ হলে লাশ আনতে যাওয়া হয়। যেহেতু সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না, তো স্বাভাবিকভাবেই লাশ আনার জন্য নৌকো পাঠানো হয়। নৌকো করে লাশ আনতে যায় মাঝি। তবে মেডিকেল থেকে লাশ রিলিজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। লাশটি যখন নৌকোয় উঠে তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। একটা কথা বলে রাখি, লাশটিকে বাড়িতে নিয়ে যেতে হলে প্রথমে নদীপথ হয়ে তারপরে ছোট খাল দিয়ে যেতে হবে। লাশটি নিয়ে মাঝি যাত্রা শুরু করলো। নদীতে প্রচুর নৌকো থাকার কারণে মাঝি তেমন একটা ভয় না পেয়েই স্বাভাবিকভাবে চলতে থাকে। প্রায় ঘন্টা 2 নৌকো বেয়ে ছোট খাল থেকে ঢুকতে থাকে। আস্তে আস্তে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। আশেপাশে কোনো নৌকো নেই। আর সময়টা বর্ষাকাল হওয়াতে আস্তে আস্তে বাতাস বইতে শুরু করে। মাঝির কাছে আলোর ব্যবস্থা বলতে হারিকেন, কিন্তু অনেকটা পথ চলে আসার কারণে তেল শেষ হয়ে যায় আর আলো কমতে থাকে। মাঝির একটু ভয় অনুভব হয়, তবুও মাঝি দোয়া কালাম পড়ে আস্তে আস্তে চলতে থাকে। হঠাৎ কিছু সময় চলার পরে খালের পাশে থেকে এক ব্যক্তি ডাক দেয়, ভাই, নাও নিয়ে কে যাচ্ছ? বরিশালে নৌকাকে নাও বলে। তো মাঝি ডাকে সাড়া দেয়, আমি অমুক। খালের পাড়ের অচেনা ব্যক্তি বলেন, ভাই, আমি বিপদে পড়েছি, আমাকে সাথে নেন, দুজনে বেয়ে যাব। যেহেতু মাঝি একা, আর তখন প্রায় রাত 9টার কাছাকাছি, মাঝি তেমন কিছু না ভেবে তাকে নৌকোয় নেয়। আর তিনি ভাবে সাথে একটা লাশ আছে, তো দুজনে গেলে হয়তো স্বাভাবিক লাগবে, সময়টা ভয় অনুভব হবে না। তাই নৌকা সাইড করে লোকটিকে তুলে নেয়। হারিকেনের আলো কম থাকায় চেহারা তেমন দেখা যায় না। তো লোকটি মাঝিকে বলে, অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। মাঝি কথাটি তেমন কানে নেয় না। লোকটি আবার মাঝিকে বলে, আপনি সামনের দিকে নৌকোটা নেন, আমি পিছনে থেকে বইটা পাই। মাঝি অনেক দূর থেকে বেয়ে আসার কারণে ক্লান্ত ছিল, তাই কথা না বাড়িয়ে নৌকো সামনের দিকে করে বইটা পায়। নৌকো চলতে থাকে। কিছু দূরে আসার পরে হারিকেনের তেল শেষ হয়ে যায় আর হারিকেনটি প্রায় নিভে যায়। অন্ধকারে চলতে থাকে। আস্তে আস্তে গ্রামে ঢুকে। গ্রামে ঢুকতে খালের পাড়ে একটা পরিত্যক্ত বাড়ি আছে, যেটাকে ছাড়া বাড়ি বলে।
সেখানে একটা খুন হয়। স্বামী স্ত্রীর গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তারপরে বাড়িটি প্রায় 8 থেকে 10 বছর ধরে সারা বাড়ি আস্তে আস্তে জঙ্গলে পরিণত হয়। দিনের বেলায় সেখান থেকে হাঁটলেও শরীরের ভিতর শিহরিত করে ওঠে, তাই কেউ সেখানে ভয়ে যায় না। বাড়ি থেকে নানা রকম কান্নার আওয়াজ হয়। গভীর রাতে চিৎকার শুনতে পাওয়া যায়, বাঁচাও বাঁচাও বলে। বাড়ির পাশে আসতেই হঠাৎ ঝড়ের মতো একটা বাতাস শুরু হয়। মাঝি আর নৌকায় ওঠা লোকটা দুজনেই চুপ। বাতাস শুরু হলে মাঝির ভয় অনুভব হয়। ততক্ষণে নৌকা ছাড়া বাড়ির মাঝখানে চলতে থাকে। বাতাস বইছে, পরিবেশ থমথমে, পাখির কিচির কিচির ডাক আর শিয়ালের ডাক ছাড়া তেমন কোনো আওয়াজ নেই। মাঝির হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজ পেয়ে পিছনে ফিরে দেখতে পেল, তার জন্য হয়তো তিনি কোনো কল্পনাই করতে পারেনি যে এমন একটা কিছু তিনি দেখবেন। নৌকায় যে লোকটি উঠেছে সে কোনো সাধারণ মানুষ না। লম্বা চুল, হাতের বড় বড় নখ। আরও দেখল লাশের ডান পাশের অংশ খেয়ে ফেলে বাম দিকের পায়ে গোড়ালি মুখ নিয়ে চিবাচ্ছে। মাঝি ভয়ে চিৎকার করে, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। অন্যদিকে আত্মাটি লাশটির কোমর পর্যন্ত খেয়ে নিতে থাকে। মাঝি কি করবে? ভয়ে আল্লাহকে স্মরণ করে আর জোরে জোরে নৌকা বায়। নৌকো জোরে জোরে চলতে চলতে সারা বাড়িটি পার হয়ে যায়। পার হয়ে যখন খালের পাশ থেকে যাচ্ছে, তখন গ্রামের এক দোকানদার দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ পানিতে একটা বইটার আওয়াজের শব্দ পেয়ে সেদিকে লাইট মারে। দোকানদারের একটা লাইট ছিল, যেটা ব্যাটারি লাইট, তাই আলো তেমন একটা দেখা যায় না, যেহেতু অনেক আগের কথা, তাই লাইটটিতে লাল টাইপসের আলো হতো। তাই লাইট মেরে মাঝিকে ডাক দেয়। তো মাঝি একজনের কণ্ঠস্বর পেয়ে তিনি উত্তর দেয়, আমি অমুক, আমাকে বাঁচাও। এই কথা শুনে লোকটি লাইট মারে আর খালের পাড়ে চলে যায়, একদম নিচে নেমে। মাঝিকে যখন তিনি ডাক দেয়, তখন নৌকোয় আত্মাটিও ছিল আর মাঝি ছিল লাশটি ওভাবেই আছে পড়ে। তখন পাড়ের দোকানদার লোকটি একটু চালাক ছিল, তাই তিনি মনে করেন যে হয়তো কোনো খারাপ কিছু একটা ঘটতেছে, তাই তিনি হাতের একটা ম্যাচ জ্বালানোর পরে তিনি খেয়াল করেন যে জোরে একটা বাতাস বইছে, আর বাতাসে গাছের ডাল একটা অনেক জোরে ভেঙে নদীতে পড়ছে। নদী বলতে ছোট খাল, যেটা খালের ভিতর পড়ছে। তো এটা দেখে দোকানদার আরো কয়েকজন লোক ডাক দেয়। লোক ডাক দেওয়ার পরে সবাই মিলে আরো নৌকো নিয়ে মাঝখানে গিয়ে মাঝিকে আর লাশটি পাড়ে নিয়ে আসে, লাশ উপরে তুলে তারপরে লাশটিকে এইভাবে বাড়িতে নিয়ে যায় সবাই মিলে। তারপর জানাজা দিয়ে ওই রাত্রি লাশটি দাফন করে দেয়। এরপরে মাঝি অনেকদিন অসুস্থ ছিল, প্রায় 7 থেকে 8 মাস প্রচুর অসুস্থ ছিল, অনেক হুজুর দেখাচ্ছে। তারপরে আস্তে আস্তে মাঝি স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের ভৌতিক পেজের সাথে আপনারা থাকবেন। আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব, এবং আপনারাও আপনাদের কোনো ঘটনা কিংবা কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। লিসেনার, আমরা শুনে আসলাম আমাদের থার্ড স্টোরি, এবং এটাই ছিল আমাদের লাস্ট স্টোরি।
পিয়ালকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের ঘটনা পাঠানোর জন্য এবং তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সবাই আজকের ঘটনাগুলো এনজয় করেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের মতামতগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা লিখতে পারেন, আমাদের ফেসবুক পেজেও লিখতে পারেন, এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আপনারা যদি কোনো এপিসোড বা কোনো ঘটনা মিস করেন সেটা ওখানে গিয়ে শুনতে পারবেন এবং চাইলে ঘটনাগুলো কালেক্ট করতে পারবেন। এবং আপনারা আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার দিবেন সবার সাথে, যারা চ্যানেলটার সম্পর্কে সবাই যাতে জানতে পারে, কারণ আমাদের চ্যানেলটি এখনও নতুন এবং সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। সেহেতু আপনাদের সহযোগিতা বা আপনাদের সাপোর্টগুলো লাগবে আমাদের চ্যানেলটা সম্পর্কে সবার জানার জন্য। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের পুরো এপিসোডটা শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এবং সেই সাথে সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনাদের জানা ঘটনা বা আপনাদের সাথে ঘটা যে কোনো ঘটনায় আমাদের সেন্ড করে দেন, যাতে পরবর্তী এপিসোডে আপনাদের ঘটনাগুলো আমরা সবাইকে শোনাতে পারি, সবার সাথে শেয়ার করতে পারি। তো আশা থাকলো আপনারা ঘটনা পাঠাবেন আমাদের, এবং সেই অপেক্ষায় থাকলাম, এবং পুরো সপ্তাহটা যেন আপনাদের ভালো কাটে সেই উইশ থাকলো। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।